কানাডার জব মার্কেটে একটি জব ডিজার্ভ করা, একটি জব অ্যারেঞ্জ করা খুব কঠিন একটা বিষয়। বর্তমান সময়ে এটি আরও কঠিন হয়ে গেছে। তো সাম্প্রতিক সময়ে কানাডার গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তারা মৌলিক 6টি পরিবর্তন আনবে ওয়ার্ক পারমিট সিস্টেমে। সেই বিষয়গুলি নিয়ে আজকে মূলত আমরা কথা বলবো। আমাদের সাথে যারা সবসময় থাকেন এবং নতুন যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 নিউ কানাডা ওয়ার্ক পারমিট প্রোগ্রাম চেঞ্জেস কামিং সুন। তো এই পরিবর্তনগুলো খুব শীঘ্রই চলে আসবে। ইন্টারনাল পলিসি মেকারদের থেকে প্রাপ্ত তথ্যের আলোকে আপনাদেরকে আজকে এই তথ্যগুলো শেয়ার করা, আপনাদেরকে জানানো যে কি ঘটতে চলেছে সামনের দিনগুলোতে। তো এখানে পজিটিভ নেগেটিভ অনেক কিছুই সামনে চলে আসছে। বিশেষ করে যে ঘটনাটি ঘটে ক্লোজ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কানাডাতে ওয়ার্ক পারমিট দুই ধরনের, একটি হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট। ওপেন ওয়ার্ক পারমিট কাদের জন্যে? আপনাকে গভর্নমেন্টের পক্ষ থেকে পারমিশন দেওয়া হলো আপনি কানাডাতে থেকে কাজ করতে পারবেন, কিন্তু এমপ্লয়ার কী হবে সেটা আপনি খুঁজে নেবেন, সেটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট। ওপেন ওয়ার্ক পারমিট কারা পায়? ইউজুয়ালি স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে একটা লং টাইম এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পায়। এরপরে ইন্টারন্যাশনাল বিভিন্ন এগ্রিমেন্টের অধীনে অনেকে এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পান। এরপরে হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য তাদের স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পায়। তারপর রেগুলার ওয়ার্কার বা ক্লোজ ওয়ার্ক পারমিট হোল্ডার যারা, তাদের স্পাউসরা শর্ত সাপেক্ষে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পায়। সেকেন্ড যে অপশন বা মেজর যে অপশন সেটা হচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট। ক্লোজ ওয়ার্ক পারমিটে ক্লোজ শব্দটা কেন ব্যবহার করা হয়? কারণ হচ্ছে যে আপনি যে এমপ্লয়ারের অধীনে জব নিচ্ছেন সেই এমপ্লয়ারের কাছ থেকে আপনি বের হতে পারবেন না, ওই এমপ্লয়ারের অধীনেই আপনাকে কাজ করতে হবে। এখন দেখা গেল আপনি বাংলাদেশ থেকে আবেদন করে এই কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসলেন, আপনি একদম সলিড ওয়েতে আসলেন, সলিডভাবে আসলেন, কিন্তু আসার পরে দেখলেন এখানকার এমপ্লয়ারটা খুবই বাজে, খুবই খারাপ, তার আচার আচরণ ভালো না, তারপরে অ্যাবিউজ করে। আপনি ভাবতেছেন যে আপনার দেশে থাকাটাই ভালো ছিল, এই ধরনের একটা পরিবেশে আপনি আসছেন, যদিও কানাডা, কিন্তু আপনি আছেন খুব চরম একটা অবস্থার মধ্যে। তো এই যে একটা অস্বস্তিকর অবস্থা, সেই জায়গাতে আপনাদেরকে রিল্যাক্স দেওয়ার জন্য গভর্নমেন্টের যে পরিবর্তন সেটা হচ্ছে আপনি এমপ্লয়ারের যদি আচার আচরণ খারাপ হয়, এমপ্লয়ারের যদি সমস্যা থাকে, তাহলে একই ধরনের কাজের জন্য আপনি একই ট্রেডের অন্য এমপ্লয়ারের অধীনে কাজ নিতে পারবেন, যেমনটি এখানে বলা হচ্ছে। আবার এমপ্লয়ারদেরকেও এখানে ফ্লেক্সিবল করে দেওয়া হচ্ছে যে কোনো ওয়ার্কার নিয়ে যদি এমপ্লয়াররা বিপদে থাকে, যে একজন ওয়ার্কার আসলো, সে আসলে যে উদ্দেশ্যে তাকে হায়ার করা হয়েছে সে সেই পারপাস সার্ভ করতেছে না, সে অসৎ উদ্দেশ্যে এখানে থাকতেছে, তো সেই এমপ্লয়িকেও চেঞ্জ করা দরকার। সেক্ষেত্রে ওয়ার্কারদের জন্য এই বিষয়টি হেল্পফুল হবে, অর্থাৎ উভয়ের জন্যই এটা একটা সহজ করে দেওয়া হবে ক্লোজ ওয়ার্ক পারমিটের অধীনেই, তো যেটি ইউজুয়ালি হয় না। তো এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আছে, সব কিছু মিলিয়ে আমরা কথা বলবো, কিছু হিন্টস আপনাদেরকে দিলাম। In July 2025, internal documents from Employment and Social Development Canada, ESDC, the ministry overseeing the temporary foreign worker program for work permits, revealed 6 new proposed changes. তো বুঝতে পারতেছেন যে এখানে ইন্টারনাল ডকুমেন্টস থেকেই মূলত এই তথ্যগুলো পাবলিশ হয়েছে ইএসডিসি পক্ষ থেকে, অর্থাৎ এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডার পক্ষ থেকে। 6 মেজর প্রপোজ রিফর্মস ফর টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম। The internal ESDC documents obtained by the Migrant Rights Network through the government's consultation process outline 6 proposals to reform the temporary foreign worker program. These changes developed based on feedback from employer association and labor groups over the past years, address wages, housing, transportation, healthcare, and worker mobility. তো এখানে এই যে ওয়ার্ডিংগুলো দেখতেছেন, এগুলোর আলোকেই মূলত পরিবর্তনগুলো করা হবে। The internal ESDC documents obtained by the Migrant Rights through government consultation process outline 6 proposal. These একই বিষয় এখানে ডাবল হয়ে গেছে। সেক্টর স্পেসিফিক ওয়ার্ক পারমিট, প্রথমে আসতেছি সেক্টর স্পেসিফিক ওয়ার্ক পারমিট, যেটা একটু আগে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি আপনাদেরকে বাংলায় বোঝানোর জন্য। এ সিগনিফিক্যান্ট প্রপোজাল ইজ দি ইন্ট্রোডাকশন অফ এ নিউ সেক্টর স্পেসিফিক ওয়ার্ক পারমিট ফর দি এগ্রিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং স্ট্রিম। তো এখানে এগ্রিকালচার এবং ফিশ প্রসেসিং স্ট্রিমেই মূলত এখানে একটি সেক্টর স্পেসিফিক ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা হচ্ছে। সেক্ষেত্রে কী কী পরিবর্তন আনা হবে? বর্তমানে যে ক্লোজ ওয়ার্ক পারমিট রয়েছে 2 বছরের জন্যে, যেগুলো সেই ক্ষেত্রে এটা বর্তমানে না, মানে বর্তমানে যে ওয়ার্ক পারমিট সিস্টেম সেটার বাইরে গিয়ে, ক্লোজ ওয়ার্ক পারমিট সিস্টেমের বাইরে গিয়ে, দিস 2-year পারমিট উড অ্যালাউ ওয়ার্কার্স টু মুভ বিটুইন এমপ্লয়ার্স উইদিন দি সেম সেক্টর। যেটা আমি একটু আগেই বললাম যে এখানে ওয়ার্ক পারমিটটা 2 বছরের জন্য দেওয়া হবে, কিন্তু এখানে ওয়ার্কাররা একই ট্রেডে এমপ্লয়ার চেঞ্জ করতে পারবে, প্রোভাইডেড দে সিকিউর এ নিউ জব অফার। তবে তার আগে অবশ্যই তিনি অন্য এমপ্লয়ারের কাছ থেকে একটি জব অফার পেতে হবে।
This change aims to address the lack of mobility that leaves workers vulnerable exploitation as a losing job currently result in the loss of work permit. তো বর্তমানে যেটা হয় যে আপনি যদি একজন খারাপ এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পাওয়ার পরে আপনাকে যদি চেক করে তাহলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটও ক্যান্সেল হয়ে যাবে। তো এই জায়গাতে মূলত আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছে, আপনার চাকরি চলে যাক কিংবা আপনি চাকরি চেঞ্জ করতে চান, কিন্তু আপনি যদি আরেকজন কোনো এমপ্লয়ারের কাছ থেকে জব অফার পান তাহলে আপনি সেখানে মুভ করতে পারবেন, যেটা আগে সুযোগ ছিল না। ওয়েজ ডিডাকশনস, এখানে এটা একটা নেগেটিভ নিউজ হিসেবে নিতে পারেন যে এমপ্লয়ার্স পার্টিকুলারলি ইন এগ্রিকালচার অ্যান্ড ফিশ প্রসেসিং উড বি অ্যালাউড টু ডিডাক্ট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টস ফ্রম ওয়ার্কার্স ওয়েজ টু কাভার কস্ট লাইক হাউজিং, ইউটিলিটিস অ্যান্ড ট্রান্সপোর্টেশন। তো এই দুইটি সেক্টরে মূলত এখানে কিছু ওয়েজ কমানো হবে। কী কারণে? এই ওয়েজটা এমপ্লয়াররা রেখে দিবে তা কিন্তু না, আপনাদের পিছনেই খরচ করবে। কোন কোন সেক্টরে উন্নত মানের হাউজিং দেওয়া, উন্নত মানের বাস, আপনার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা এবং আদার্স যে ইউটিলিটিস ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলোকে বাড়ানো হবে। দিস ডিডাকশনস পটেন্সিয়ালি টোটালিং thousands of dollars annually are framed as a way to offset employer expense but could significantly reduce workers' take home pay. হাউজিং স্ট্যান্ডার্ড, এই বিষয়টি নিয়েও একটা পরিবর্তন আসতেছে। দি রিফর্মস propose eliminating indoor temperature regulation designed to protect workers from extreme heat in workplace like greenhouse and processing plants. তো যে গ্রিন হাউসে যারা কাজ করেন অনেক অত্যাধিক হিটের মধ্যে তাদেরকে কাজ করতে হয়, সেই জায়গাতে তাদের বাসস্থানটা যাতে রিল্যাক্সেবল হয় সেই জায়গার বিষয়টি স্ট্যান্ডার্ড করতে বলা হয়েছে। দিস স্ট্যান্ডার্ড ইন্ট্রোডিউস এ রিসেন্ট ইয়ার্স were meant to address health risk and their removal has raised concern about worker safety. তো ওয়ার্কারদেরকে সেফটির সাথে কীভাবে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে কাজ করা হবে। ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্ট, চেঞ্জ টু ট্রান্সপোর্টেশন রিকোয়ারমেন্টস would give employer greater flexibility in how they provide transport to and from job sites. Critics fear this could lead to inconsistent or unsafe options, particularly for workers in remote areas. Healthcare provisions. The proposal include ambiguous language about employer responsibility for healthcare, raising concerns that workers may face barriers accessing medical service, especially in rural regions with limited facilities. তো হেলথকেয়ার প্রভিশনের মাধ্যমে মূলত যে এই সেক্টরে বিভিন্ন যে আপনার অ্যানার্কি রয়েছে, যে সমস্যা রয়েছে সেগুলোকে রিমুভ করার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া হবে। Streamline administrative process. The reforms aim to reduce bureaucratic hurdles for employers, such as simplifying the LMI process to make the programs more responsive to labor work needs. So এখানে LMI সিস্টেমটাকে আরও সহজ করে দেওয়া হবে, এটাও একটা বিষয়, এটাই বলা হচ্ছে streamline administrative process. The government described this change as a way to modernize the temporary foreign worker program while balancing employer needs and worker protections. ESDC spokesperson Mila Roy, তিনি এখানে একটা মন্তব্য করেছেন। দি কনসালটেশন প্রসেস রিসেন্টলি কনক্লুডেড অ্যান্ড ESDC ইন কোলাবোরেশন উইথ IRCC ইজ রিভিউইং ফিডব্যাক টু ফাইনালাইজ দি রিফর্মস। তো এটা আলোচনার মধ্যে রয়েছে। তো কানাডাতে মূলত ফরেন ওয়ার্কারদের নিয়ে প্রোগ্রামটা শুরু হয় 1973 সাল থেকে। এরপরে এটা দুইটি ভাগে ভাগ করে নিচ্ছে, একটি হচ্ছে লো এজেস স্ট্রিম আর একটা হাই এজেস স্ট্রিম। লো এজেস স্ট্রিমে তারা ইনক্লুড করতেছে কাদেরকে? লেবার এবং ফিশ সেক্টরে। আর হাই ইউজেস ক্যাটাগরিতে তারা স্কুল ট্রেডস এবং প্রফেশনাল পজিশনের জন্য হায়ার করে থাকে। তো এটি চলমান প্রক্রিয়া। 2024 সালে এখানে 1,06,000 ওয়ার্কার এখানে সুযোগ পেয়েছিলেন এবং 7,400 এমপ্লয়ার এখানে এই সুযোগগুলো নিয়েছিলেন ফরেন ওয়ার্কারদের হায়ার করার বিষয়ে। The program requires employer to complete LMI, which verifies that no Canadian workers are available to fill the roles before foreign workers can be hired. তো ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করার মেইন যে কন্ডিশন সেটা হলো যে কোনো ক্যানাডিয়ানের স্বার্থ বিঘ্নিত করে বাইরের কাউকে জব দেওয়া যাবে না, এটা ইনশিওর করেই মূলত ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করা সিস্টেম চালু করেছে। এই জন্যই মূলত ইএসডিসি আপনার LMI সিস্টেমটি চালু করেছে, যাতে করে নেটিভ কোনো ক্যানাডিয়ান সিটিজেন বা পিআর হোল্ডারের স্বার্থ বিঘ্নিত না হয়। তাদের মধ্যে কেউ যদি জবে আগ্রহী হয় তাহলে তাদেরকে জব দিয়ে তারপরে অন্যদের চিন্তা করতে হবে, কিন্তু তারা যদি আগ্রহী না থাকে, কোয়ালিফাইড ব্যক্তি না থাকে, দেন অন্য কাউকে এখানে জবের জন্য ইনক্লুড করা যাবে। তো আজকে খুব আহামরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছি তা না, জাস্ট কিছু হিন্টস দিয়ে আমরা আপনাদেরকে তথ্য দিলাম। এগুলো এমপ্লয়ার এবং এমপ্লয়ি উভয়ের জন্য ফ্যাসিলিটিস দিবে, তবে এটা নিয়ে অনেক ক্রিটিক্স আছে, অনেক সমালোচনা করতেছেন এগুলোর সুবিধা অসুবিধা নিয়ে। সব কিছু মিলিয়ে ঘষামাজা করে একটু নতুন রুলস চালু হবে, এটা আমরা প্রত্যাশা করি, যেটা এমপ্লয়ারদের জন্যেও স্বস্তির কারণ হবে এবং এমপ্লয়ি হিসেবে যারা কাজ করবে তারা এখানে আর কোনো সাফারিংসে পড়বেন না। এই প্রত্যাশা রেখে আমাদের আজকের আলোচনা শেষ করব। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।